গুলি খায় এবং গুলি খেয়ে আবার উঠে দাঁড়ায়, আবার বুক চিতিয়ে দেয়। আমাদের কিন্তু ভয় পাওয়ার কথা, কিন্তু আমাদের ভয় আসলে আমাদের ভিতরে ছিল না। দেখবেন যে একটা দৃশ্য আছে, একটা র্যাবের একটা সদস্য, সে হচ্ছে আমাদের কাছে মাপ চাচ্ছে এভাবে। তো ওইটা দেখার পর আসলে আমি পুরো নিশ্চিত যে আসলে এই গভর্নমেন্ট টিকতে পারবে না। সত্যি বলতে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি আসলে কেয়ার করে না। আমার মনে আছে আসলে আমি একটা শার্ট পরেছিলাম আন্দোলনে 18 তারিখ থেকে এবং 19 তারিখ থেকে এবং একবারে 5 তারিখ পর্যন্ত আমি আর শার্ট চেঞ্জ করিনি। যে পালাইছে শেখ হাসিনা পালাইছে। ইতিহাসের কিছুদিন শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে না, সেগুলো লেখা থাকে মানুষের হৃদয়ে ও আত্মত্যাগে। তেমনই একটি অধ্যায় 24শে জুলাই। জুলাই নিয়ে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই। মেনুলার সৌজন্যে স্মৃতিতে জুলাই অনুষ্ঠানে আজকের আমন্ত্রিত অতিথি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আরিফুল ইসলাম। আপনাকে আমাদের সোনালী স্টুডিও স্বাগতম। আমি শুরুতে যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনি জুলাই আন্দোলনে কিভাবে সম্পৃক্ত হলেন? কখন মনে হলো যে এই আন্দোলনে আপনাকে সম্পৃক্ত হওয়া দরকার এবং এই আন্দোলনের ভূমিকা রাখা দরকার? আচ্ছা, যখন জুলাই আন্দোলন হয় বা আগে 2 বছর আগে, তখন হচ্ছে আমি সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে পা দিয়েছি। ফার্স্ট সেমিস্টার চলে আমার। তখন মূলত শুরু হয়তো 9 জুলাই থেকে। আমি তখন থাকতাম হচ্ছে উদয়গুলিতে, সেন্ট্রাল রোডের বাসায়। তো তখন যেতাম, দেখতাম আসলে আন্দোলন হচ্ছে কোটা নিয়ে। তো আসলে তখন আসলে আমার সাথে আমি ওইভাবে সম্পৃক্ততা ফিল করি নাই যে না, আসলে কোটা আসলে আমার দরকার। কিন্তু আপনি জানেন যে আসলে আমাদের যারা প্রাইভেটে পড়ি, আমাদের আসলে চিন্তা ভাবনা বা স্বপ্ন থাকে যে আমরা কর্পোরেট সেন্ট্রিক চিন্তা ভাবনা বা বাইরে চলে যাব। কোটার সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক। খুব কিছু আছে যারা হচ্ছে সরকারি চাকরির দিকে ঝুঁকে। তো তখন আসলে আমার ওইভাবে আসলে সম্পৃক্ত হয়নি। বাট দেখেছি আসলে 10 জুলাই আমাদের কিছু সহযোদ্ধা, পরে তার সাথে আমি পরিচিত হয়েছি। তারা হচ্ছে আপনার রামপুরা ব্লকের নামে কর্মসূচি সর্বপ্রথম শুরু করে। এরপরে 10 জুলাই, 11 জুলাই, 12 জুলাই, তখন 13 জুলাই থেকে আসলে আমার মনে হয় আসলে আমি আসলে নিজেও পার্সোনালি আসলে এই যে এক্সিস্টিং গভর্নমেন্ট বিভিন্ন কারণে মানে যেটা হয় আরকি, যে একটা তীব্র ক্ষোভ জন্মে আমাদের মাঝে, যে আসলে আমাদের যে এই অবিচার, অনাচার যে আমরা দেখে আসছি আরকি, যে আসলে আমাদের কথা বলার স্বাধীনতা নাই। তারা হচ্ছে কোর্টে নিয়ে গেছে, তাদেরকে হচ্ছে পুলিশ মানে পিটাইছে। তখন হচ্ছে পিটাপিটির মধ্যে মানে আপনার সীমাবদ্ধ ছিল। আসলে ওইভাবে গোলাগুলি শুরু হয় নাই। তো তারপরে 13 জুলাই এবং 14 জুলাই থেকে আসলে আমাদের তখন হচ্ছে গণমিছিল ছিল একটা। 15 জুলাই তখন হচ্ছে আমি এটা আসলে সম্পৃক্ত হই। আমার বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে। এবং তখন ওইখানে যারা নেতৃত্ব ছিল, যারা হচ্ছে এই আন্দোলন আসলে কি বলে যে কর্মসূচি দিত বা হচ্ছে একটু সামনের সাথে ছিল, তাদের সাথে সমন্বয় করতো, তাদের সাথে আসলে পরিচিত হই এবং নিজে থেকে একবারে ইনভলভ হই। তো এই ছিল আমার আন্দোলনের শুরু। তারপর হচ্ছে মানে বলতে পারেন যে আন্দোলনের একবারে মোটিভেটেড যে আসলে আন্দোলনটা আমার। তো ফিল করি হচ্ছে 16 আচ্ছা, তারিখে। আপনি যেটা বলছিলেন যে আপনাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য কোটাটা বেশি ইম্পোর্টেন্ট ছিল না। না। তবুও আপনারা এই আন্দোলনে কেন সম্পৃক্ত হলেন? মানে কি কারণটা ছিল? আচ্ছা। আমাদের তখন আসলে 10, 11, 12, 13 ওই সময় আমাদের রামপুরে যে কর্মসূচি ছিল তা ছিল আসলে গুটি কয়েক মানুষের মধ্যে। আমাদের ঐরকম আসলে জনবহুল কোনো জনসভা আমাদের এখানে হয় নাই বা হচ্ছে আমরা কি বলে সম্পৃক্ততা আমাদের ছিল না। কিন্তু 16 জুলাই যেদিন আবু সাইদ মারা যায়, মানে আমি মনে করি আসলে ওইদিন থেকে আসলে মানুষের যেই গণ-অভ্যুত্থানের যে ফুলকি, অগ্নি একটা কি বলে যে আপনার অগ্নি বিস্ফোরণ যেই একটা ফুলকি, ওটা আসলে আমাদের মনে হয় আসলে আমাদের আবু সাইদ ভাই ছিল। এবং ওইটা আসলে দেখার পরে আসলে তখন আমি ফিল করি আসলে মানে আমি মানে জীবনে অনেক বীরের জীবনে পড়েছি, অনেক বীর আমরা দেখেছি। কিন্তু এরকম দেখি নাই যে আসলে গুলি খায় এবং গুলি খেয়ে আবার উঠে দাঁড়ায় আবার বুক চিতিয়ে দেয়। আপনি খেয়াল করবেন যে এবং তার চোখে মুখে আমি কোনো ভয় দেখি নাই। একটা প্রত্যয়, একটা আত্মবিশ্বাস, একটা ক্ষোভ ছিল তার ভিতরে আসলে। এইটা দেখার পরে আসলে মানে আমরা তখন মানে বিশেষ করে আমরা যারা প্রাইভেটে পড়ি, আমরা পলিটিক্যালি ভাবে ইনফ্লুয়েন্স না। কিন্তু ওইটা দেখার পরে আসলে আমাদের মধ্যে আসলে একটা বিশেষ করে আমার মধ্যে একটা হয় না, আসলে আমাদের যেতে হবে। হাসিনা পড়বে কি পড়বে না, আন্দোলন আসলে কোন দিকে যাবে, কোটা বল থাকবে কি থাকবে না, এই নিয়ে আসলে আমাদের না, সেই ভিডিও দেখে ভয় পাওয়ার কথা ছিল। যেখানে তখন কিন্তু পুলিশ সামনে পেলে গুলি করে দিত এবং এটা তার একটা উদাহরণ ছিল আবু সাইদ। তারপর আপনারা মানে এই ভয় কাটানোর উদ্দেশ্যটা মানে কিভাবে পেলেন? সাহসটা কিভাবে পেলেন? এটা বলে যে ভ্রাতৃত্ববোধ। আমরা বাঙালি এক জাতি, যে আমার ভাইকে মেরে ফেলবে কেন? আসলে তার কি ভুলটা ছিল? সে কি করেছে আসলে? সে কোটা নিয়ে সে হয়তো সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এতটুকু যদি তার আমরা দেশের নাগরিক হিসেবে যদি এতটুকু আমার যদি কি বলে যে ভয়েস রেইজ করার যদি কোনো স্কোপ না থাকে যে আমি সরকারের বিরুদ্ধে বলে আমাকে গুলি করে দিল। তো এটা তো আসলে মানা যায় না। আমরা কোটার জন্য না আসলে এই যে আমাদের ভাইকে মারলো, শুধু মারলো। এবং মানে আপনি দেখবেন যে আসলে মানে কোন রকম উস্কানি ছাড়া মানে তারা কি করেছে? তারা কি গুলি করেছে? তারা কি পাল্টা মানে বোমা হামলা করেছে পুলিশের উপরে? কেন গুলি করবে? কথা বলেছে। তো এরপর থেকে আসলে আমরা আসলে ঠিক থাকতে পারিনি। এরপর থেকে আমরা একবারে সর্বাত্মক 16 তারিখে আমরা মানে আমাদের বিশাল মিছিল হয় আমাদের ওই রামপুরা ব্রিজ, আপনি হয়তো দেখবেন, ফুটেজে দেখবেন। এবং ওইখানে আমরা ইস্ট ওয়েস্টের যারা ছিলাম, ব্র্যাকের যারা ছিলাম, পাশাপাশি ইউআইইউ, পুরো ওই রোডটা ওইদিন মিছিল ছিল। তারপরে তো 17 তারিখে গায়ে জানাজা।
এবং আমরাও মানে ঢাবির মতো আমরাও আমাদের মতো আমাদের ইসের সামনে গায়েবানা জানাজা আসলে আয়োজন করি। এবং তখন থেকে আসলে আমরা দেখছি আসলে যে সাধারণ মানুষের যে আসলে সম্পৃক্ততা, তাদের যে আসলে কি বলে ইচ্ছা, এবং বিশেষ করে আসলে পরোক্ষভাবে সরকারের প্রতি ক্ষোভ, এই থেকে অনেক মানুষ এখানে সাধারণ মানুষ যারা আছে আমাদের, বিশেষ করে আমাদের অনেক শিক্ষক তখন থেকেই সম্পৃক্ত শুরু হয় আমাদের আচ্ছা, আন্দোলনে। পুরা জুলাই জুড়ে আন্দোলন চলছিল এবং 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত আপনারা মাঠে ছিলেন। হুম। তো আপনার স্পেশাল কোন দিনটি সবচেয়ে বেশি স্মরণীয় মনে হচ্ছে? 17 আগস্ট যখন ঢাবিতে কফিন মিছিল হয়, তখন দেখছেন যে আসলে ঢাবিতে আসলে তখন বন্ধ করে দেওয়া হয় এবং তাদের উপরে ছাত্রলীগ আসলে কি মানে নৃশংস কায়দায় হামলা করে 16 তারিখে। হুম, 16 তারিখে অথবা 17 তারিখে, 2 দিন আগে, আসলে আমার এক্সাক্ট খেয়াল নেই। তো ওই হামলা দেখে আসলে আমাদের মনে হচ্ছে না, আসলে আমাদের দাঁড়ানো উচিত, এটা আসলে আমাদের দায়িত্ব নাগরিক হিসেবে, তাদের মানুষ হিসেবে সর্বোপরি আমাদের দায়িত্ব আসলে এই রেজিমের বিরুদ্ধে কথা বলা। তখন 17 তারিখে যখন হচ্ছে মানে ঢাবি শাটডাউন করা হয়, তখন আসলে আন্দোলন থেমে গেছে। মানে আন্দোলনের আমরা খুব একটা রেস্ট খুঁজে পাচ্ছিলাম না। কারণ হচ্ছে দেখবেন যে বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটি দেখবেন যে তাদের হল আছে, বাট যারা হল বন্ধ করে দিয়ে আসলে তারা আসলে গ্রামের বাসায় যাওয়া ছাড়া তাদের আসলে কোনো গতি থাকে না। হুম। কিন্তু আমাদের যারা প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের আসলে কোনো হল নেই, তারা ঢাকায় আসলে মেসে থাকে বা হচ্ছে কারো বাসায় থাকে, নিজস্ব বাসা, আত্মীয় স্বজনের বাসায় থাকে। তো আমাদের তো আসলে বাসায় যাওয়ার কোনো স্কোপ নাই, তো আমরা তো ঢাকায় সবসময় ছিলাম। আর দেখবেন যে ঢাকায় কিন্তু আমার আসলে ওইভাবে খেয়াল নাই, বাট 1 লক্ষাধিকের বেশি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে। মানে এই রামপুরা সাইডে ইস্ট ওয়েস্ট ব্র্যাক বা হচ্ছে ইউআইইউ, আপনি যদি যমুনা গেটে যান, বসুন্ধরা এলাকায় যান, ওইখানে আসলে 4-5টা প্রমিনেন্ট ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ, এআইইউবি বা আপনার হচ্ছে আইইউবি। আপনি যদি উত্তরায় যান, বিজিএমএ বা হচ্ছে আপনার শান্তামারিয়াম। তো আমাদের তো মানে ঢাকা সর্বত্র আমাদের অবস্থান। তারপরে আসে ভয়াবহ 18 আগস্ট। আমরা এই দিনটা ছিল আমার সব থেকে স্মরণীয় দিন। আচ্ছা। মানে এবং এই দিন আমি মনে করি আসলে এই দিনটা আসলে হাসিনার যে কি বলে সিংহাসন যে কাঁপাই দিয়েছে, যেটা সবাই বলেছিল যে হাসিনার আসলে আয়ু শেষ, ওই দিনই শেষ, হাসিনার ক্ষমতা শেষ হয়ে যাবে, ওই দিনই আসলে ফাইনাল হয়ে গেছে। আমরা মাত্র কত 70-80 জন হাতে গোনা স্টুডেন্ট আমরা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সামনে কর্মসূচি গ্রহণ করছি, মানে আপনার কমপ্লিট শাটডাউন 18 তারিখে। তো এই মুহূর্তে খবর পেলাম যে আসলে ব্র্যাকে হামলা করছে পুলিশ, গুলি করছে, আমরা গুলি আওয়াজ পাচ্ছিলাম। তখন ব্র্যাকের কিছু আমাদের ভাই ওরা দৌড়ে আসে যে আমাদের উপরে হামলা হয়েছে, আপনার দ্রুত আসে। তো আমরা মিছিলে যাই এবং তখন হচ্ছে 15-20 জন পুলিশের মতো আমাদের কাছে বাধা দেয়, আগুন সরা যাবে না। তারপর আসলে আমরা বাধা মানি না, আমরা ধাক্কায় আসলে চলে যাই, দৌড়ে চলে যাই ওখানে। চলে যাওয়ার পরে আমরা যখন ওখানে চলে গেছি, ব্র্যাকের স্টুডেন্ট ওরাও আসলে তখন পুলিশের সাথে আসলে একবারে হামলায় মানে পাল্টা কি বলে ইট পাটকেল নিক্ষেপ আর হচ্ছে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। তো আমরা যে তাদের সাথে অংশগ্রহণ করি এবং এক পর্যায়ে আমাদের যেই মানে কি বলে আমাদের প্রতিরোধের মুখে তারা আসলে ওখান থেকে চলে যায়। কিন্তু এই পাশ থেকে আবার হাতির ঝিল এবং রামপুরা পাশ থেকে মানে অসংখ্য পুলিশ এবং ছাত্রলীগ এবং যুবলীগ, তারা বিভিন্ন দেশীয় অস্ত্রপাতি, পুলিশের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র এবং হচ্ছে দুটো আসলে সাজোয়া যান, যেটাকে আমরা জানি আসলে। তো এগুলো নিয়ে আমাদের উপর হামলা করে। তখন প্রায় 3-4 ঘন্টা আসলে এরকম মানে পাল্টা দেওয়া হয়। এবং সব থেকে যে রিমার্কেবল দৃশ্য ছিল যে আমরা তো প্রাইভেটে পড়ি এবং আমাদের ওই আশেপাশে অনেকগুলো স্কুল কলেজ আছে। তো একটা ইম্পেরিয়াল কলেজ আছে, ওইখানে একটা স্টুডেন্ট ছিল জিল্লুর, এবং আন্দোলনের 15 তারিখ থেকে শুরু করি ওর একটা ভালো ভূমিকা ছিল, সবার সামনে থাকতো। তো রামপুরা ব্রিজে আমরা যখন আমাদের মধ্যে যখন গুলোগুলি চলছে, তখন হচ্ছে পুলিশ এগুলো তো পড়ে যায়, তো পড়ে যায় এবং ও পড়ে যেয়ে আসলে উঠে দাঁড়ায়। তো আমার আসলে ওইভাবে আহত হয়নি, তো হয়তো সামান্য আঘাত পেয়েছে। কিন্তু যখন ওকে ব্র্যাকে নিয়ে যায় এবং তারপরে আসলে আমি যখন দেখি সে পড়ে গেছে, আমি আসলে তখন আসলে ওইদিকে যাইনি, আমরা আসলে তখন যুদ্ধরত অবস্থায় ওটা বলতে পারেন, যে শুধুমাত্র ইট নিয়ে ওই পাশ থেকে আমাদের রাবার বুলেট, মানে ওই টিয়ার শেল, অসংখ্য কিছু আছে, কিন্তু কেউ ভয় পাচ্ছে না। একজন পড়ে যাচ্ছে, ওকে কি বলে ওর উপর দিয়ে গিয়ে আরেকজন ইট মারছে, মানে এমন একটা দৃশ্য ছিল। কেউ ভয় পায় নাই, কোনো কারোর মধ্যে কোনো ভয় নাই কি নাই, শুধুমাত্র একটা ক্ষোভ, তীব্র ক্ষোভ আমি দেখতে পাচ্ছি। এবং যখন হচ্ছে জিল্লুরকে, এবং পরবর্তীতে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পুলিশ হলে পিছিয়ে যায়, ওরা চলে যায় পুলিশ, এবং জিল্লুরকে হচ্ছে দেখি আসলে লাশ বেরোচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, লাশ নিয়ে আসতেছে, ছেলেটা মারা গেছে। এবং তার বাবা, তার বাসা হচ্ছে একবারে আফতাবনগরের পাশেই, আপনার হচ্ছে আইডল কলেজের পিছনে একটা গলিতে। তো তার বাবা হচ্ছে খুঁজছে জিল্লুর কোথায়, এবং তার বাবা আসলে তার লাশটা দেখে ওই মুহূর্তে। এবং ওই মুহূর্তে আমাদের আসলে আর কিছু মানে আমরা যে কি হয়ে গেল আসলে, যে মানে জিল্লুর মানে একটা কলেজের ছেলে, 17 বছর বয়স, তো আমাদের সাথে আন্দোলন করছিল, হঠাৎ করে পড়ে গেল। এবং এই দৃশ্য দেখে আমাদের কিন্তু ভয় পাওয়ার কথা, কিন্তু আমরা আসলে কিন্তু ভয় নাই, ওইখানেই ছিল সবাই। এবং আর একটা হচ্ছে যে ওই রামপুরা সাইডের যে ইউল্যাবটা আছে ব্র্যাক ইউনিভার্সিটির পরে, যে মধ্যবাড্ডার যে একটা কি বলে ইউল্যাব যেটাকে বলে আর কি, ওইখানে। তো ওইখানে হচ্ছে পুলিশের আমাদের দুই পাশ থেকে চাপ দেয়, কিন্তু আসলে হয় না। এগুলো দেখে
ইউআইইউ এবং নর্থ সাউথ এবং হচ্ছে ওই পাশে যে ইউনিভার্সিটিগুলো আছে ওরা হচ্ছে খবর পায় যে আসলে আমাদের উপরে হামলা হচ্ছে। ওরা ওইখান থেকে হেঁটে হেঁটে আমাদের এই পর্যন্ত চলে আসে। এবং আমাদের যে কি বলে যে দুই পাশ থেকে যখন আমরা চাপ সৃষ্টি করি তখন হচ্ছে কিছু পুলিশ গুলি করতে করতে কানাডা ইউনিভার্সিটি ছিল এখানে, ওর ভিতরে ঢুকে যায় এবং উপরে দৈনিক বাংলার উপরে আশ্রয় নেয়। পরে এই হেলিকপ্টার দিয়ে মনে হয় তাদের হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করা হয়। ওই পরিস্থিতিতে আপনি কোথায় ছিলেন? এবং আমি সবসময় ওই একবারে আমাদের ইস্ট ওয়েস্ট থেকে ব্র্যাক এবং ব্র্যাক থেকে মধ্যপাড়া এই আশেপাশে আমরা 4-5 জন বন্ধু একসাথে ছিলাম। মানে হয়তো ওই পাশ থেকে কিছুক্ষণ ওই পাশ থেকে আমরা ইট মারছি এবং আমার মনে আছে আসলে ইট মারতে মারতে আমার ইটের যেই চোখ অংশ থাকে এখানে আসলে আমার হাত ছুলে গেছিল অনেকবার এবং আমার হাত ভারী হয়ে গেছিল। কিন্তু আসলে সবচেয়ে বড় কথা কি আমাদের কিন্তু ভয় পাওয়ার কথা, গুলি খাচ্ছে, জিলুর মারা গেল, আপনার কি বলে এক আঙ্কেলকে দেখলাম সে হচ্ছে তার রক্ত পুরা ভিজে গেছে, তার ছেলেকে খুঁজতে আসছিল। তারপরে অনেকে হাত পায়ে গুলি লাগছে, অনেকে চোখে স্পিনটা লাগছে। আমাদের কিন্তু ভয় পাওয়ার কথা, কিন্তু আমাদের ভয় আসলে আমাদের ভিতরে ছিল না। আচ্ছা, সেই দিনকার যে পুলিশ যখন হেলিকপ্টার দিয়ে পালিয়ে গেল তখনকার সিনারিটা দেখে আপনার কাছে কেমন লাগছে? তখন আসলে মিক্সড অনুভূতি ছিল, যে অনেকে বলছিল আসলে যে আর্মি হেলিকপ্টার ছিল এখানে, প্রায় 20-25 বার প্রদক্ষিণ করছে ওইখানে। র্যাবের মনে হচ্ছিল, র্যাবও ছিল, আর্মিও ছিল। আর্মি তো আমরা ভয় পাচ্ছিলাম যে আসলে আর্মি কি গুলি করবে নাকি আমাদের। সবাই একটা গুজব সৃষ্টি হয়েছে যে আর্মি হয়তো ওই আমরা শুনছি যে আফতাবনগরে আর্মি নেমেছে, আফতাবনগরে অনেকে গুজব ছড়াচ্ছিল আর কি, ইচ্ছাকৃত হবে অনেকে যে তোমরা চলে যাও। আন্দোলনের মধ্যে অনেকে আসছিল আসলে। তো তখন আসলে আমরা আমরা আসলে কিছুটা ছিল আসলে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। তারপরে যখন দেখলাম পুলিশ পলাই গেল বা অনেকে, এবং আপনি দেখবেন যে একটা দৃশ্য আছে, একটা র্যাবের একটা সদস্য সে হচ্ছে আমাদের কাছে মাপ চাচ্ছে। তো ওইটা দেখার পরে আসলে আমি পুরো নিশ্চিত যে আসলে এই গভর্নমেন্ট টিকতে পারবে না। মানে মানুষের ভয় ভেঙে গেছে, মানুষের ভিতরে ভয় বলতে কিছু নেই আসলে। এবং সব থেকে বড় যে ব্যাপারটা, মানুষের যে সম্পৃক্ততা, আপনি দেখবেন যে ওই আশেপাশে যত বাসা আছে সব বাসার মহিলা নেমে আসে, বেশিরভাগ মহিলা নেমে আসে। এক আন্টি মানে রান্না করে খিচুড়ি নিয়ে আসছে আমাদের জন্য এবং প্লেটে করে খিচুড়ি দিচ্ছে। প্লেট ওনার মেয়ে হাতে প্লেট, ওনার হচ্ছে একটা বড় একটা হচ্ছে পাতিল, উনি এভাবে নিয়ে আসছে। তো কিছু আমরা মনে আছে যখন হচ্ছে প্রথম আমরা টিয়ারশেলটা খাই আসলে, যখন হচ্ছে ওই পাশে হামলা করে, তো টিয়ারশেল খাওয়ার পর আসলে আমরা একটু অচেতন হয়ে যাই, অসুস্থ হয়ে যাই। তখন আমরা দৌড়ে বাড্ডাটা গুলিতে দৌড় দিই, আমরা 3-4 জন বন্ধু। তো একটা বাসায় যাই। তো বাসায় গিয়ে পরে মানে আমি জানি না আসলে আমরা যখন মুভিতে দেখেছি আসলে মুক্তিযুদ্ধতে যেভাবে আপ্যায়ন করতে মানুষ, তো আমাদেরকে নিয়ে বসাইছে, আমাদেরকে বসে আম কেটে দিল। এক আঙ্কেল যে বলছিল আমি বলছে ফ্যান নিয়ে আসো, ফ্যান দিল। মানে মনে হচ্ছে আসলে আমরা আসলে একটা যুদ্ধের ভিতরে আছি। এবং এরা আসলে এই যে আসলে কারণ কি আসলে, মানে দেখবেন যে দরকার কি ছিল আমাদের এভাবে আপ্যায়ন করার, যে আসলে ক্ষোভ, এই যে রেজিমের উপরে ক্ষোভ, এই হাসিনার উপরে ক্ষোভ, যে আমার ছেলেরা শুধুমাত্র কোটার জন্য তোমাদের পক্ষে মানে তোমার বিপক্ষে নামছে, তুমি তাদেরকে গুলি করে মেরে ফেলো। এটা ছিল 18 জেলার ভয়াবহ পরিস্থিতি। এবং আপনাদের এই যে সাধারণ মানুষের সম্পৃক্ততা, সাধারণ মানুষের সহযোগিতা, এগুলোই মনে হয় আপনাদেরকে এরপরে আসলে আমাদের মনে হয়েছে যে আসলে আমাদের উপরে নামতে হবে। এদের মুখে দিকে তাকে আসলে নামতে, এবং এরা আমাদের সাহস দিচ্ছিল তোমরা যাও ইট মারো। এবং আমার যে সব থেকে বড় আমার যে একটা ইন্সপিরেশন ছিল, এক চাচা, সে হচ্ছে চাচা বলতে মানে আমার দাদুর বয়সী হবে, সে হচ্ছে মোটামুটি 70 বছর বয়স, সে হচ্ছে ইট ভাঙছে। সে হয়তো মানে কোনো কি বলে কোনো মিলে হওয়া সম্ভবত, এখানে অনেকগুলো মিল আছে, মিলে হচ্ছে মানে কোনো কাজ করে আসলে। উনি হচ্ছে আমাদের ইট ভেঙে দিচ্ছে। তো ইট ভেঙে দিচ্ছে, তো আমরা হচ্ছে ইট মারতেছি পুলিশকে, এখানে ও গুলি করছে, আমরা ইট মারতেছি। এবং আমি তখন একটা ইট নিয়ে আসলে, তো উনি বলছে যে তুমি এটা পারবা না, এটা অনেক ভারী ছিল, অনেক বড় ইট, তুমি এটা, আমি ছোট করে দিই না, আমি আসলে পারবো আসলে। তখন আসলে ওটা জোরে মারি আমি, এবং একবারে ঠিক পুলিশের যেই যান ওইটার সামনে যেয়ে পড়ে। তখন উনি আসলে আমাকে জড়ায় ধরে সাবাস। তো এই যে ছোট ছোট স্টোরি, এগুলো আসলে আমাদের প্রচন্ড পরিমাণ উৎসাহিত করতো। আচ্ছা, আমরা এবার একটু ভিন্ন ভাবে আসছি, সেটা হচ্ছে এই যে আপনারা প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাপক ভূমিকা রেখেছিল, যেমন যখন পাবলিক ইউনিভার্সিটি গুলো একটু থমকে যাচ্ছিল, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এগিয়ে আসছে, সম্মুখ সারিতে এগিয়ে আসছে। তো 5 আগস্টের পর প্রাইভেট ইউনিভার্সিটিতে সমন্বয়ক বলেন তারপর হচ্ছে তেমন পাইছে কিনা, লিডিং পর্যায়ে, নেতৃত্ব পর্যায়ে প্রাইভেট ইউনিভার্সিটি গুরুত্ব পেয়েছে কিনা? প্রথমত এদিকে আসলে আমার একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, যে আসলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আসলে জানেন আসলে আমাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নাই, এটা আসলে নিষিদ্ধ, অথরিটি কর্তৃক নিষিদ্ধ। তো যার কারণে আমাদের ওইভাবে মানে কি বলে যে পলিটিক্যাল লিডার বা লিডিং পর্যায়ে আসলে কেউ ওইভাবে আসলে তৈরি হতে পারে নাই প্রথমত। এবং আমরা যে আন্দোলন করি তা না, আমি বলছি না আসলে আমাদের আন্দোলন নেই। আমাদের দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুটো আন্দোলন, এই কোটা আন্দোলন এবং সড়ক পরিবহন আন্দোলন, প্লাস হচ্ছে আমাদের আরেকটা আন্দোলন ছিল, হ্যাঁ কোটা আন্দোলন আর ভ্যাট আন্দোলন 2015 সালে। আমাদের কিন্তু ব্যাপক ভূমিকা ছিল। এবং ভ্যাট আন্দোলনে মনে আছে ছাত্রলীগ, আমি ভিডিও দেখেছি তখন, যে ছাত্রলীগ এবং পুলিশ একসাথে হচ্ছে আমাদের উপরে হামলা করে, আমাদের ইউনিভার্সিটির ভিতর হচ্ছে টিয়ারশেল মারে, গুলি করে।
তো ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু এই যে আমাদের পলিটিক্যাল যেই অ্যাক্টিভিটিস নাই, এই কারণে আসলে আমাদের যে নেতৃত্ব আসলে এটা তৈরির কোনো সুযোগ পাই নাই তখন। আপনাদেরকে কখনো ক্ষোভ ছিল এটা যে আমরা এত কিছু করলাম কিন্তু আমরা এই জায়গায় যেতে পারলাম না? সত্যি তো বলতে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আসলে কেয়ার করে না। লিটারালি আসলে কেয়ার করে না। মানে পলিটিক্যাল ব্যাপার-স্যাপার যে আমি আসলে লিড দিব, আমার বেশি ২০ টা ছেলেপেলে থাকবে। মানে ট্র্যাডিশনাল যে আসলে পলিটিক্যাল যেই প্র্যাকটিস এগুলো আসলে প্রাইভেট আচ্ছা, ব্যক্তিগত অর্জন বাদ দিলাম। যদি আপনারা একটা বলি যে একটা পরিবর্তনের আশায় যে আপনারা রাস্তায় নেমেছিলেন, সেই হ্যাঁ। পরিবর্তনটা কি হয়েছে? আসলে এটা পরিবর্তন এটা তো আসলে একটা মানে কি বলবো বড় প্রশ্ন। মানে আপনারা কি চেয়েছিলেন সেটা হয়েছে কিনা? প্রথমত আমাদের হাসিনা রেজিমের পতন হয়েছে এবং খুবই নির্লজ্জভাবে পতন হয়েছে যেটা এভাবে আমরা চেয়েছিলাম। এটা এক আমরা হচ্ছে খুবই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আসলে আমাদের চাওয়া এবং পাওয়া। এটা আমরা পেয়েছি। তারপরে অবশ্য আমাদের ছিল যে আসলে এত বছর মানে মানুষ কষ্ট করেছে ১৭ বছর আমাদের কোনো কি বলে যে ৩ টা বিনা ভোটে নির্বাচন, মানে বীরের হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত ভাবে মানুষকে ধরে নিয়ে যায়। চেয়েছিলাম আসলে এগুলা বন্ধ হোক এবং বর্তমানে আসলে এখন পর্যন্ত আমি আসলে ওইভাবে আনস্যাটিসফাইড না। আমি দেখছি আসলে এখনো পর্যন্ত এগুলো ফিরে আসে নাই। এই স্বৈরাচারী কায়দা ফিরে আসে নাই। তারপরেও আমাদের চাওয়া পাওয়া ছিল যে যেই আমাদের মূল যে আসলে ডেভেলপমেন্ট, আমাদের রাস্তাঘাট ঠিক থাকবে, আমাদের কি বলে আ পড়াশোনা ঠিক থাকবে। আমাদের কি বলে আমাদের উপরে জোর করে আসলে কেউ মানে আমরা যদি কোনো কিছু নিয়ে ভয়েস তুলি আসলে ছাত্রীদের মধ্যে আসলে কেউ আমাকে আসলে পিটাবে না। এবং আমরা নির্দ্বিধায় আসলে চলাফেরা করতে পারবো। সেটা কি পারছেন? আপাতত আসলে আমরা পারছি। কিন্তু আসলে মানুষের স্বপ্ন তো আসলে অনেক বড়। মানুষের স্বপ্নের তো আসলে শেষ নাই। তো মানে আমরা অভ্যুত্থানের আসলে যে আমরা কি বলে যে মানে সবকিছু আমূল একসাথে সব পরিবর্তন হয়ে যাবে আসলে এটা আসলে আশা করাটা আসলে বোকামি। তারপরেও আমাদের আসলে অনেক চাওয়া পাওয়া এখনো আসলে আছে। যেমন গণভোটের বিষয়টা আমরা চাই আসলে গণভোটটা আসলে বাস্তবায়ন হোক। তো এটা আসলে মানে বর্তমান গভর্নমেন্ট আসলে এটা আসলে মানে হেয়ালি করছে এই ব্যাপারে এবং আমরা এই ব্যাপারে আসলে তাদেরকে অনুরোধ করব যেহেতু আমরা তার সাথে একসাথে আসলে আমরা আন্দোলন করে একটা কি বলে হাসিনার মতো একটা মানে রক্ত পিচাসকে আসলে আমরা সরাইছি। তো আমরা চেষ্টা করব আসলে তাদেরকে অনুরোধ করব যে তারা আসলে যেন এই ব্যাপারটা আসলে আরো গুরুত্ব সহকারে দেখে। ওকে। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই যে ৫ আগস্টে আপনি কোথায় ছিলেন এবং সর্বশেষ যখন জানলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে তখনকার অনুভূতি কেমন ছিল? ৫ আগস্টে আমি ছিলাম হচ্ছে আমার ধানমন্ডিতে আমার বোনের বাসায়। তখন হচ্ছে মানে ৪ আগস্ট আমাদের যেই একটা গণমিছিল ছিল। অনেক বড় গণমিছিল। ৪ আগস্ট। একবারে আমরা মনে আছে যে আমরা ইস্ট ওয়েস্ট ওইখান থেকে মানে রামপুরা ব্রিজ থেকে একবারে পুরো আপনার মধ্যবাড্ডা পর্যন্ত এত পরিমাণ লোক সমাবেশ ছিল এখানে ছিল। এবং আমরা মিছিল নিয়ে ১২টার দিকে শুরু করি এবং মিছিল নিয়ে আমরা শাহবাগ পর্যন্ত আসি ৪ তারিখে। তো তখন আসলে আমরা মোটামুটি নিশ্চিত আসলে হাসিনা থাকবে না। হাসিনা আসলে কি বলে হাসিনার পতন হবে এবং বেশ খারাপভাবে পতন হবে হাসিনার। তো ওই দিনই আমাদের মধ্যে আলাপ হচ্ছিল যে আসলে আমরা গণভবন আসলে যাবো কিনা, আজকে যাবো কিনা। মানে এই ধরনের আসলে আমাদের ভিতরে তর্ক বিতর্ক হচ্ছিল। যে আজকে গণভবনে যাওয়া উচিত কে বলতেছে। বলতেছে আসলে না আসলে কর্মসূচি আসুক। তারপরে আমরা শাহবাগে চলে আসি এবং শাহবাগ থেকে তখন আমাদের মিছিল শেষ এবং আমি খুবই টায়ার্ড ছিলাম কারণ হচ্ছে আমার মনে আছে আসলে আমি একটা শার্ট পরেছিলাম আন্দোলনে ১৮ তারিখ থেকে এবং ১৯ তারিখ থেকে এবং একবারে ৫ তারিখ পর্যন্ত আমি আর শার্ট চেঞ্জ করিনি। কেন? মানে সুযোগ পাইনি আসলে আমি কোনো বাসায় যাইনি। আমি সবসময় ওই আমাদের আহ কখনো আসলে আমার কাজিনের বাসায় কখনো হচ্ছে আমরা আমরা আমাদের একটা ছিল আমাদের ইস্ট ওয়েস্টের যারা হচ্ছে লিড পর্যায়ে ছিল এর মধ্যে ছিল আসলে অন্তরিন্দু এবং রাফি আহমেদ তারা হচ্ছে ছাত্রলীগের নেতা। তো তাদের বাসায় হলো আমি সবসময় ছিলাম তাদের বাসায়। তো আমাদের আসলে ওই সুযোগটা ছিল না আসলে যে আমরা আসলে মানে মানে আমার এক সেট কাপড়ই ছিল আমার ওই সময়। আমার কোনো ব্যাগ ছিল না যে আসলে আমি কাপড় নিয়ে আসবো। এবং আমরা সারাদিন কর্মসূচি করতাম আমার মনে আছে। রাতটা করে আসলে রান্না বান্না খেয়ে আসলে ঘুমিয়ে যেতাম। এবং ভোরবেলা উঠে আবার স্কুলের সামনে আসতাম। এমনই ছিল আসলে আমাদের ওই অভ্যুত্থানের দিন। আসলে মানে আমাদের একটা তীব্র টান কাজ করতো আসলে। আমি জানি না আসলে এটা কি বলে যে যেতে হবে। কি হবে না হবে, মারা যাবো কি মারা যাবো না। আমি মনে আছে আমি আমার ফোন বন্ধ করে রাখছিলাম। আমার বাসা থেকে আসলে আমি এক ছেলে মানে আমার বাবা-মার। তো আমাকে আমার আত্মীয়স্বজনের মধ্যে সব এমন কেউ বাদ নাই আসলে যে ফোন দেয় নাই। তো আমি আসলে কখনো ফোন রিসিভ করি নাই। মানে আমি কেটে দিতাম। লাস্টে আমি বন্ধ করে দিছি ফোন। তো ৪ তারিখের পরে আমি আমার বোনের বাসায় চলে আসি। চলে আসার পরে আ তো রাত মানে বিকেলের দিকে চলে আসি সন্ধ্যায় এবং আমি একটা ঘুম দেই। আমার আসলে প্রচন্ড ক্লান্ত ছিল। কারণ হচ্ছে একবারে আমরা সারাদিন কর্মসূচি করার পরে রামপুরা থেকে একবারে চারঘন্টা হেঁটে আসছি। স্লোগান দিতে আসছি, হাততালি দিতে আসছি। তো হাতে লাঠি ছিল। তো সবকিছু মিলে আসলে আমি খুবই টায়ার্ড ছিলাম। তো বাসায় গিয়ে আমার ঘুম দেই এবং সকালে উঠি আসলে এবং পরবর্তীতে কর্মসূচি আমরা আসলে কি ছিল যে আমরা আসলে গণবন্ধন করব। তো আমি আসলে যখন সকাল ৮টা বাজে আমি তখন ফোন দিচ্ছিলাম আমাদের ওইখানে যারা নেতৃবৃন্দ ছিল যে কি করবো আমি চলে আসবো আমি চলে আসতেছি। তখন হচ্ছে তারা হচ্ছে ফাইট দিতেছিল রামপুর ব্রিজের সামনে আর্মি দাঁড়ানো প্লাস হচ্ছে পুলিশ দাঁড়ানো এবং ওদের সাথে একটা আর পুলিশের সাথে হচ্ছে একটা সমস্যা হচ্ছিল। তো আমি আসলে বাসার মধ্যে আসলে খুব জিদে ছিল যে আমি কেন আসলে আমার বোনের বাসায় আসলাম।
আমি কেন আসলে এখানে থাকতাম না, বা তাদের সাথে আসলে রামপুরা আবার গেলাম না। তো তারপরে উনি ওইখানে বলে যে আসলে তুই থাক, ওখানে থাক, তুই শাহবাগে আয়। তো শাহবাগে বেরোতে শুনলাম আসলে টিভিতে শুনলাম যে আসলে সেনাপ্রধান ভাষণ দিবে। তখনই আসলে আমাদের মানে একটা হয়েছিল যে আসলে কিছু একটা হয়ে গেছে বা হাসিনার পতন হয়ে যাবে। তারপরে আমার ওই বাসায় যারা ছিলেন, আমার বোন, দুলাভাই, আমরা সবাই বের হয়ে যাই। শাহবাগ পর্যন্ত আসি এবং তখনই মানে যখন নামি রাস্তায়, তখন একটা রিকশাওয়ালা আসলে স্লোগান দিচ্ছে যে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আর প্রথম স্লোগান আসলে শেখ হাসিনা যে পালাইছে, আমি একটা রিকশাওয়ালার কাছ থেকে জানতে পারি যে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আচ্ছা। তখন তো আসলে আনন্দ, প্রচন্ড আনন্দ হুম, হুম। যে আমরা কি বলে, আমরা এতদিন কষ্টের পরে, এত মৃত্যুর পরে আসলে যাক শেখ হাসিনার মতো একটা রক্তিবার মানে আচ্ছা, বিচার একটু বাংলাদেশ থেকে ছোট করে গেছে। ব্যাখ্যা দেন, যদি শেখ হাসিনা সেদিন না পালাইতো সেদিন কি হতো, কি করতে পারতো? আচ্ছা, আমি ওই সময় থেকে শুরু করি, যখন হচ্ছে ওই যে বললাম যে রিকশাওয়ালা যে বললো যে পালাইছে, তখনও কিন্তু যাত্রাবাড়িতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, উত্তরায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে, মানে আন্দোলন কিন্তু থামে নাই। তো হাসিনা, আমি বলি যে হাসিনা যদি বাংলাদেশে যদি এরপরও তার সর্বশক্তি দিয়ে, তার সমস্ত নেতাকর্মী দিয়ে, তার সমস্ত পুলিশ আর্মি দিয়ে আসলে চেষ্টা করতে আমাদেরকে দমাতে আসলে পারতো না। সারা দেশের মানুষ হচ্ছে আমাদের পক্ষে ছিল, এবং মানুষের, এবং আপনি দেখবেন যদি আপনি শহীদের তালিকা দেখেন, যে একটু দেখেন আসলে অনেক একটা বই আছে আসলে দ্বিতীয় স্বাধীনতা, যেখানে আসলে শহীদের বই আর অনেক বই আছে বা ওয়েবসাইট আছে অনেক, এবং আপনি যদি একটু স্ক্রল করেন বা একটু পৃষ্ঠা উল্টান, দেখবেন আসলে আপনি খুঁজে পাবেন যে এই কি বলে যে নারায়ণগঞ্জের একটা দর্জি, সে হচ্ছে আন্দোলনে মারা গেছে, প্রাইম মিনিস্টারের ছেলে, একটা শিশু, স্কুল কলেজের ছেলে পেলে, মানে পুরা বাংলাদেশ হচ্ছে পুরো আন্দোলনে ছিল, পুরো প্রত্যেকটা শ্রেণীর মানুষ, প্রত্যেকটা লেভেলের মানুষ এখানে এই আন্দোলন সম্পৃক্ত ছিল। তো কোনো সুযোগ ছিল না যে সেখানে মানুষ এরপরে থাকবে। ওকে, আমরা শেষ করব। শেষ করার আগে আপনার কাছে সর্বশেষ জানতে চাচ্ছি যে জুলাই নিয়ে সরকার এবং সরকারের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? গণভোট বাস্তবায়ন করুন, মানে অনুমতি বিলম্বে গণভোট বাস্তবায়ন করুন। এবং কি বলে যে আমি যেটা লেখি আসলে আমরা একটা বই নিয়ে কাজ করছি, বই নিয়ে স্মরণিকা বানাচ্ছি, মানে প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ থেকে, পুনাবের পক্ষ থেকে। সেটা হচ্ছে শহীদ স্মরণিকা। এখানে আসলে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শহীদদেরকে আসলে লিপিবদ্ধ করছি। তো এটা আসলে করতে যে আসলে যেটা ফেস করছে, আসলে সুন্দর ডকুমেন্টেশন আসলে এখনো করতে পারে না সরকার। জুলাই আন্দোলনের যে যারা শহীদ হয়েছে, তাদের যে তাদের কি এখন তো ডিজিটাল যুগ, তো তাদের যে সুন্দর ডকুমেন্টেশন বা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, এটা এখন গভর্নমেন্ট করতে পারে না। তাদের তালিকাটা এখনো আমাদের মধ্যে মানে কি বলে যে একটা ওয়েল ম্যানার বা ভালো উপায় সেটা তারা আসলে কোনোভাবে আমাদের কাছে প্রকাশ করতে পারে না। তো যদি সাইট দেখেন যে শহীদের যে সাইটগুলো আছে, এগুলো আসলে খুবই খুবই নর্মাল আসলে, মানে কি বলে যে এখানে আসলে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। জুলাইয়ের জন্য সরকার কি করা উচিত? জুলাইয়ের জন্য গণভোট বাস্তবায়ন করা উচিত, জুলাইয়ের জন্য অবশ্যই। আর কি, আর হচ্ছে অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসনকে যে কোনো মূল্যে ঠেকানো উচিত। আওয়ামী লীগের কি আপনার ভয় পান? না, যদি ফিরে আসে আওয়ামী লীগের তো সাংগঠনিক ক্ষমতা, আওয়ামী লীগ যদি ফিরে আসে তখন ফিরে আসার আগে আমি একটা বলি, 17 তারিখের পর থেকে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ ছিল না, মানে বাংলাদেশ সব ছিল সন্ত্রাসী নেমেছিল, তাদের সাংগঠনিক কোনো পাওয়ারই ওই সময় ছিল না, 17 তারিখে ছিল না। 17 তারিখের পরে যখন ঢাবি থেকে তারা বিতাড়িত হয়, এরপরে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে আমাদেরকে মোকাবেলা করতে পারে নাই। তারা কি করেছে, তারা হচ্ছে ওই সাভারে, নারায়ণগঞ্জে, আপনার হচ্ছে কি বলে যে রামপুরায়, তারা হচ্ছে মানে ধানমন্ডিতে, তারা হচ্ছে গুন্ডা বাহিনী নামায় দেয়, তারা হচ্ছে টোকাই কিনে আনে, রাস্তা থেকে টোকাই ভাড়া করে আনে, বন্দুক দিয়ে তাদেরকে আমাদেরকে মোকাবেলা করে। তো তাদের সাংগঠনিক ভাবে তাদেরকে ভয় করার কিছু নেই। ভয় বলতে কি, আপনি যখন আপনি যখন দেখেন সন্ত্রাসী, তখন ওকে আপনি কিভাবে আসলে দেখেন, আমরা কিভাবে দেখি একটা সন্ত্রাসী এবং ওকে মোকাবেলা করা যায়। ঠিক আছে, ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা শেষ করব। শেষ করার আগে সোনালী নিউজ এবং ম্যানুলার পক্ষ থেকে আমাদের অতিথিকে সামান্য একটি গিফট। অসংখ্য ধন্যবাদ ভাইকে এবং সোনালী নিউজকে।